কি এমন ঘটনা হয়েছিল যার কারণে আপনার বাবা কোন উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং খুনটা কি কারণে হয় একটু খুলে বলবেন? এই খুনের পিছে অনেক ঘটনা আছে জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে। এর প্রধান বিষয় হচ্ছে ইনুস যে উদ্দেশ্য নিয়ে খুন করছে, আসলে সেই উদ্দেশ্যটা অনেক দিন যাবৎ চলমান হয়ে আসছে। এর মেন কারণটা হচ্ছে আমাদের এপারে আমার আপন শিক্ষকের ছেলে ওসিয়ার খান, ওনার সাথে আমার একটা জমি নিয়ে নম্বরে খেয়াঘাটের উপরে একটা জমি নিয়ে দীর্ঘদিন ঝামেলা চলছে। ঝামেলা বলতে এই সামনে ও খাচ্ছে আমও খাচ্ছে, একটা জমি 62% জমি 4 জন অংশীদার আমার আব্বা এবং ওসিয়ার খার আব্বা দুজন সামনে খাচ্ছে, আর আমার 2 কাকারা পিছনে খাচ্ছে। আর ওসিয়ার খার অংশে ওসিয়ার খা হচ্ছে মিল করিয়ে আছে, মিল ঘর করছে, রাইস মিল। আর পিছনে সে হচ্ছে লেবুর বাগান করা আছে। আর আমার জমিটায় আমরা হচ্ছে কলা গাছ আর মেহগনি গাছ লাগানো ছিল। এই ওসিয়ার খা বছর 2 আগে আওয়ামী লীগ দলে মিশিয়ে রাতের অন্ধকারে আমার ওই গাছ কাটিয়ে ওখানে মাটি ফেলানোর পরে আমি ওই সময় আমার রাত 1টার দিকে আমি সংবাদ পাই যে এরকম গাছ কেটে মাটি ফেলছে। আমি হচ্ছে প্রশাসনের সহায়তা নিই। আমাদের করোনাজাল ক্যাম্পে যে ভারপ্রাপ্ত অফিসার ছিলেন মোহাম্মদ রিপন স্যার, ওনাকে আমি ওই রাত্রে ফোন দিই রাত 1টার দিকে, স্যার এরকম আমার জমি করে জোরপূর্বক মাটি ফেলানো হচ্ছে গাছ কেটে। রিপন স্যার দ্রুত তার পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে ওটা বন্ধ করার পর ওসি স্যারের সাথে আমরা বসার পরে আমাদের কাগজপত্র দেখাই। ওসি স্যার বলে যে তোমার জমি তুমি খাচ্ছে, জমি এ খাচ্ছে, তুমি কেন তার জমি দরকার খাচ্ছে? ঠিক আছে, তো অন্য কোথাও পাও সেটা আলাদা বিষয়, কিন্তু এইখানে তো তুমি পাচ্ছ না। এখানে তোমার জমি পাবা 62% জমির 4 ভাগের 1 ভাগ 15.5% জমি তুমি খাচ্ছে, তুমি তার 15% জমি আবার তুমি দখল করতে যাও কেন? পরে ও ওখান থেকে আর কোনো কিছু করতে পারে না। পরে আসে আবারও ওখানে বেড়াঘোড়া দেয়, আমার হুমকি দেয় ওসিয়ার খা। পরে আমি ওইটার উপরে 140 একটা মামলা করি। মামলা করার পরে সে তার কিছুদিন পরে আবার ওইখানে রাতের অন্ধকারে ভিকু লাগাইয়া মাটি তোলে আমি আমার মেহগনি গাছ ছিল, সেগুলি কেটে কাঁঠাল গাছ ছিল, ভিকু লাগায় মাটি তোলে ভোর রাতের দিকে সন্ত্রাসী বাহিনী লাগাই দিয়ে যাতে ওখানে যেতে না পারে। আমি এটাও আবার কেস করি কোর্টে। ওসিয়ার খার বিরুদ্ধে 2টা চলমান কেস আছে। এর বাদ দিয়ে হচ্ছে আমার আব্বা। তো যেদিন ওই মাটি তোলার পরে আমরা হচ্ছে স্থানীয় কিছু লোকজন নিয়ে দিনের বেলায় আমি সেই মাটি তোলা এবং চারদিকে পাট কেটে দিয়ে বেড়া দেয়, আমরা সেই বেড়া ভাঙতে যাই, ভেঙে আমাদের জমি আমরা দখলে নিয়ে আসি। সেই মুহূর্তে ওসিয়ার খা ইনুসকে ফোন করে। ইনুস আসার পরে ঘটনাস্থলে ইনুস আমার সাথে আমার আব্বার সাথে অনেক প্রতিবাদ হয়। ইনুস ওই সময় বলে যে এই জমি তুমি ঠেকাতে আইছো, এই জমি করলে তোমার জীবন কেড়ে নেওয়া হবে এবং তোমার এখান থেকে সন্নিকে তুলে নিয়ে যাবো, অনেক কিছু বলে। তা আমি ইনুসের বললাম যে ইনুস ভাই, তুমি আমার ফুফাতো ভাই, ওসিয়ারও তুমি ফুফাতো ভাই, তুমি আমার 2 জনের ফুফাতো ভাই, তুমি যদি পারো আমাদের মিল করে দাও। তুমি তার পক্ষ নিয়ে এসে আজ 2 বছর সে আমার অবস্থা করতেছে, তুমি দেখতেছো না আমার জমি সে দখলকে খাবে, তার জমির সাথে খাচ্ছে, আমার জমি কেন শুনে? তো ইনুসকে বলে তুমি যদি পারো মিল করে দাও, এখানে বসেও সে যে কোনো কায়দায় অন্য যদি কোথাও পায়, হয়তো অন্য কোথাও যদি পাই আমি ছেড়ে দিচ্ছি, যদি পেয়ে থাকে এটা মিল আছে না, একটা আলোচনা সাপেক্ষে। তো ইনুস আমার কাছে বলতে কবে বসবে? ওখানে আরও আমাদের 3 গ্রামের লোকজন ছিল, কিয়াগ্রাম, লক্ষ্মীপুর, ভাতশালা, কিয়াগ্রাম, লক্ষ্মীপুর, সুবর্ণকলা, অনেক লোকজন ছিল। তাদের সাপেক্ষেই সে বলে রোববার দিন আমরা পর আমার কাছে একটা ডেট নিয়ে রোববার দিন ইনুস নিয়ে যাই। ওসিয়ারকে বল তালি করে তো 2 জনে নিয়ে বসাবসি করবো রোববারের দিকে। ওসিয়ার বলে না বসাবসি করবো না, আর বসাবসি করতে গেলে তো ঠকে যাচ্ছে, ও তো জমিতেও খাচ্ছে, ওর অংশও খাচ্ছে, আমার অংশ আবার জমিতে নিচ্ছে, এটা তো যে বলবে যে দেখে সেই বলবে অন্য। তো এর ফলশ্রুতি ইনুস এসে আমার কাছে আমার আব্বার কাছে এসে বলে যে আসলে ও কথা শুনলো না, বা এখানে আমার সাবেক যে মেম্বার তার কাছে বলে যে ভাই ও স্যার তো আমার কথা শুনলো না, আমি তো ডেট নিয়ে গেলাম, সরি, তাই ওই চলে যাওয়ার পরে এই ওসিয়ার খা সরকার পতন হয়ে যাওয়ার পরে
আর আওয়ামী লীগের কোনো সাপোর্ট পায় না, না পাওয়ার পরে ইউনূস তখন আছে বিএনপির ভালো একটা উপাকের চেয়ারম্যান ফুপা, ওই সূত্রে ওদের গোষ্ঠী ওরা পুরাতন বিএনপি, ইউনূসের একটা বিএনপির দাপট থাকে। ও পরে আছে ওসের যখন এই আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যায় তখন ইউনূসের শক্তি ব্যবহার করা শুরু করে। তখন ইউনূসকে দিয়ে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন কায়দায় আমাদেরকে অনেকভাবে চাপ সৃষ্টি দেয়। ইউনূস আমাদেরকে ইপারে আসে আমার ওসের খা ইউনূস আমাদের বাড়ি করে আসে অকথ্য ভাষায় গালাগালি করে, বকাবাজি করে, অনেকবারই ঘটনা ঘটছে। আমার ফুফু মানা করার পরেও ফুফুর মানা শোনে না। এর ফলশ্রুতিতে আমি হচ্ছে ইউনূসের স্বাস্থ্য ভাই হাসান, তার কাছে বলি যে ভাই ইউনূস এসে আমার বকাবাজি করে, মানে এটি করে, তা আপনি একটু বুঝাই বলেন যাতে এরকম ঝামেলা না করে, ঠিক আছে। তো এক পর্যায়ে ইউনূস আসিয়ে আমার আব্বার কাছে বলে, মানে একটা জ্ঞানজনের ক্ষেত্রে সূত্র থাকার দরকার। 20 বছর প্লাস তারও বেশি হবে আমার এই ইউনূসের মার যে অংশ জমি, এই অংশের জমি আমার আব্বারা 3 ভাই রেজিস্ট্রি করে নেয়, ইউনূসের মার কাছে মানে কিনে নেয়। কিনে নেওয়ার পরে ইউনূস বলছে যে আমার সেই জমি ফেরত তোলে, আমার মার জমি ফেরত তোলে। তা আমার আব্বা বলে যে 20 বছরের বেশি হয়ে গেলে জমি নিচ্ছি, জমি রেকর্ড টেকর্ড আমাদের নামে হয়ে গেছে, এখন তুমি সেই জমি ফেরত চাও কোন ফরমালে? কি বাংলার কোনো নিয়মিত আছে? এটা বলে না দিলেই পারে তোমার খবর আছে, মানে তুলে নিয়ে যাবো, তোমার সৌনিকে তুলে নিয়ে যাবো, গুম করে দেবো, অনেক হুম করে ঢুকে দেয়। এরই ফলশ্রুতিতে সাম্প্রতিক রবিবারের দিন ইউনূস ইপারে আসে দুপুরের দিক। আমার ফুপু আছে সাথে, আমাদের বাড়ির পাশে ব্রিজের এখানে আমার আব্বা মাঠ থেকে আসতেছিল। ইউনূস বলে দাঁড়াও, আমার জমি কখন দিয়েছে দাও। আর আব্বা বলে তোর জমি কৃষি, তোর মার কাছে জমি দিয়েছে 20 বছর আগে, তো জমি কৃষি, তোমার না তোমার জমি ফেরত লাগে। তাকে কাঁচা মারি আমার বাবা মারতে যায়। ওইখানে আমার ফুপু ছিল, ফুপু ঠেকায় দেয়, এবং আমার পাড়া প্রতিবেশী রতন নামকে এক ভাই ছিল, সেও ঠেকায় দেয়। ঠেকাই দেওয়ার পরে এক পর্যায়ে চিল্লাফাল্লা হয়। আমার ছোটো ভাই আমার মা যে আমার আব্বার আগায় নিয়ে আসে বাড়ির দিকে। তো আমি তখন ঘরে শুয়েছিলাম। আমার রাস্তাতে যখন আমার আব্বা আসে তখন জোরে জোরে কথা হচ্ছে। তো আমি একটা শব্দ শুনলাম, মানে ইউনূস উফা থেকে বলতে তোমার মারিয়ে দেবো, খুন করবো। তো আমার আব্বা একটা করে আমি স্পষ্ট মানে শুনছি আমি যে তুমি মারিয়ে দিবি তিসে নেই, আমার ছেলে মেয়েরা আছে, তারা যদি পারে বিচার করবেন না করে না করবেন, এবার তুই আমার মারিয়ে ফেলার দিয়ে হুমকি দিতে জমি নিবি, এটা সম্ভব না। তারপরে আমার আব্বা আসলে বাড়ি আসলে আমার পুকুর সাথে আসলে আমার পুকুরকে আমি বললাম, পুকুর এ কী তার শুরু করবি, ঠিক আছে, তুই 20 বছর আগে জমি দিচ্ছ, এখন তোমার ছেলে আবার সেই জমি চাই, ঠিক আছে, তো এটা একটা শুরু করে দাও তুমি। তো আমার পুকুরেও তো আমার কথা শুনে না, আমি কী করবো? তা আমি আমার পুকুর বললাম তাহলে পারে এখানে নজরুল চেয়ারম্যান আছে ইউনূসের ফুফা। তো আমি বললাম তাহলে নজরুল চেয়ারম্যান ফুফার কাছে যে তাহলে আমরা একটা শুরু করি। তা আমি ওই রোববারে ওই দিনকেই সন্ধ্যার সময় আমার এখান থেকে আমার বকুল মেম্বার ওনার নিয়ে গেলাম, ওখানে বিশারদ ভাই ছিল, আমার আব্বা ছিল, আমি ছিলাম, আর এই জমির যে দলিলটা নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর সন্ধ্যার পরে মাগরিব নামাজ পড়ি নুসেন কাকা ফুপা হচ্ছে ওই তার চাঁদি ঘরের সামনে, ওখানে অনেকগুলো চেয়ার নিয়ে বসেছে, আরও লোকজন আছে বসে আছে। তো এখানে আমরা গেলাম, আমরা বসলাম, বসার পর ফুপার কাছে বলার ফুপাই ঘটনা ইউনূস তো প্রায়ই যায় এরকম বকাবাজি করে, হুমকি দেয়, এই ওসিআরের পক্ষ নিয়ে আমাদের মেলা ঝামেলা করে। আসলে এই জমিতে কোনো সোর্স না, সোর্স মেন সোর্স আছে ওসিআরকে কেন্দ্র করে। তার ওসিআরটা হচ্ছে আমার চাচাতো ভাই, যার সাথে আমার জমি জমা নিয়ে বিরোধ। আমার সেজুকের কাছে আনসার কাছে, ঠিক আছে। তা এখন ও ওই ওসিআরের পক্ষ নিয়ে আসে এরকম তাল ভানা করে, ঠিক আছে, আসলে এটা তো মেনে নেওয়া যায় না। তো ফুপা বলে যে আসলে ও তো মানুষ না, ও এরকম তোমাদের 20 বছর আগে জমি বেচছে, সেই জমি ধরতে যায়, আবার ওর মামাতো ভাই, তুমি মামাতো ভাই, ওসিআরটা মামাতো ভাই, সে ওসিআরটার পক্ষ নিয়ে ঝামেলা করে, ঠিক আছে, ও তো মানুষ না। পরে ওখানে হাসান ভাই ছিলেন, হাসান ভাই কাকা ফুপা হাসানে বলে যে হাসান তুমি তাহলে ইউনূসের মানা খেয়ে দিয়ে ও জন্য আর এরকম ঝামেলা না করে, পরে বকা দিয়ে আসছে, হুমকি দিয়ে আসছে, মারতে গেছে, এগুলো না করে। আর এই রেজিস্ট্রি করা জমির বিপরীতে যদি কিছু পাই সেটা আলাদা বিষয়, পেয়ে থাকে কোনো কিছু
তাহলে সেই সময় ইউনুস বলুক, আমরা তার একটা সুরা করে দিচ্ছি। আর এই খোঁজ করা রেজিস্ট্রিকার জমি যদি বিপরীত কিছু না পাই, খবর দেয় এইটা যদি আবার ফেরত চাই বা ফিরিয়ে দাও, এরকম কোনো কথা যেন না হয়। ঠিক আছে, তারপরে আমরা ওখান থেকে চলে আসি। আমরা জানি যে যেহেতু নুরসিম কাকা এটার একটা সুরা বলে দিচ্ছে, আর হয়তো কিছু হবে না। তারই পরে রোববারে পরে শুক্রবার দিন ঘটনা, শুক্রবার দিন আমার আব্বা বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির সময় সে মসজিদে গেল, সাতাম মসজিদে গেল, নামাজ পড়ে এসে কুরুমবাড়ি বাজারে যাচ্ছে। ওই দিন কুরুমবাড়ি বাজারের দিন শুক্রবার দিন। তো বাজারের ব্যাগ নিয়ে সে বাজারে যাচ্ছে। সেই মধ্যে আমার ওয়াইফ আবার আমার আব্বার কাছে বলছে, আব্বা আব্বু উনি তো আমার একটা ছোটো বাচ্চা আছে, 11 মাস বয়স, বলছে বাবু তো ছোটো মাছ খেতে পারে না, কাটা বেশি, বড় মাছ নিয়ে আসবে। তো আমার আব্বার কাছে আচ্ছা ঠিক আছে, হাসতে হাসতে বলে আচ্ছা ঠিক আছে, তাহলে করে বড় মাছ নিয়ে আসবে। তাইকে সে আছে বাজারে বাড়ি থেকে আনুমানিক 3টার দিকে বেরো যায়, 3টা বা 3টা কম বেশি বেশি বেরিয়ে যাওয়ার পরে কুরুমবাড়ি ঘাটের ওরা চক্রান্ত করে আমার এই ফুফাতো ভাই আর আমার যে স্বাস্থ্য ভাই ওসিয়ার খান এবং আরও কিছু আনুষঙ্গিক লোক, ওরা একটা প্রোগ্রাম করে কুরুমবাড়ি ঘাটের উপরেই গোহাটা বসে। এই ওসিয়ার খা বেশ কিছুদিন বাইরে থেকে পলাতক, খুকসা থাকে, মাঝে মাঝে আসে, কেউ বাজারে আসে, আবার চলে যায়, বাড়ি আসে না। ও ওই পাশ দিয়ে সারটে ঘাট পার হয়ে কুরুমবাড়ি ঘাটে কুরুমবাড়ি আসে এই কুরুমবাড়ি গোহাটায় ইনুস ওসিয়ার আরও কিছু লোক এরা আছে এখানে বসে এটা প্রোগ্রাম করার পরে আমার আব্বা ঘাট পার হওয়ার সাথে সাথে, নৌকাতে নামার সাথে সাথেই ইনুস আসিয়া আসছে আমার আব্বাকে ধরে, গামছা দিয়ে গলায় কাছে ধরার পরে উপরে নিয়ে যায় মোড়ে পর। ওখানে যাওয়ার পরে ওখানে যারা স্থানীয় অটো ভ্যান আছে কিছু লোক বলে যে চাষার গায়ে গলায় তুমি এবং মানবন্ধ সারা তাইকে ওখান থেকে ছাড়াই দেয়। ছাড়া দেওয়ার পরে ইনুস ফিরে দেয়। আমার আব্বা বাজারের ভিতরে থাকে, কিন্তু পাশ দিয়ে ইনুস আবার ওই পিছনে গলি আছে, ওই গলি দিয়ে সে আবার ওই পাশ দিয়ে যে সামনে গ্রিলের দোকান আছে রফিকির, ওইখানে যে আবার কী করে বলে গামছা দুটো পেঁয়াজ দিয়ে তা টানতে নিয়ে যায়। আমার আবার তুই আবার কোথায় নিয়ে যাচ্ছিস, তুই কোনো নিয়ে চল, আবার আমার গলাতে গামছা ছাড়। সে বকাবাজি করতে করতে তার গামছা টানতে নিয়ে যায় স্যান্ডেহাটায় ওই জায়গায় নিয়ে যায়, তার কিলঘুষি মারে। তারপরে ঘটনাস্থলে আমার মারা যায়। আমার কাছে 4টের দিকে ফোন আসে, মারা যায়। কিলঘুষি এবং গামছাই, ওই গামছা 2টা পেঁয়াজ মারা ছিল, যে গামছাটা ছিল তো গামছাটা 2টা পেঁয়াজ দিয়ে এমা মুড়া দেওয়ার মতন ছিল, গামছা দিয়ে হ্যাঁ পেঁচায় ধরে নিয়ে যায়। আর হচ্ছে কয়েকটা কিলঘুষি মারে। ওর সাথে আরেকটা ছেলে ছিল, সেই ছেলে নাম আমি জানি না। তো কিলঘুষি মারার পরে ঘটনাস্থলেই স্যান্ডেহাটা নিয়ে যায়, ওখানে আছে ইউনিসের স্বাস্থ্যের একটা সারা দোকান আছে, ওইখানে ঘটনাস্থলে আমার আব্বা মারা যাওয়ার পরে ওখান থেকে দ্রুত পালা চলে যায়। আমার কাছে একটা ফোন আসে, ও যখন খেয়াঘাট থেকে ধরে তারপর থেকে আমার কাছে একটা ফোন আসে, তোমার আব্বার ও মানবন্ধ করতেছে, সে তো অসুস্থ হয়ে গেছে। তা আমি দ্রুত চলে যাই। আমি খেয়ানকের পাশ যাওয়ার পরেই আবার ফোন আবার মারা গেছে। আমি দ্রুত যেয়ে দেখি যে আমার বাবা নিতে হচ্ছে। এখন আপনারা কি চাচ্ছেন? তা এই যে হত্যাকাণ্ড একদিনে হয়নি বা তাৎক্ষণিকও হয়নি, এটা দীর্ঘ পূর্ব পরিকল্পনা। এর মেন মোদকদাতা হুকুমদাতা ওসিয়ার খান, এবং আরও আনুষঙ্গিক কিছু ওসিয়ার খান এবং ওর বাপের নাম হচ্ছে আনসার খান এবং ওসিয়ার খান দুজনে জড়িত। গ্রামের হচ্ছে কেওয়াগ্রাম, করমাজাল ইউনিয়ন, পাংশা থানা। তো আর ইনুসকে তারা ব্যবহার করছে, কিন্তু এর মেন পরিকল্পনাকারী হুকুমদাতা হচ্ছে ওসিয়ার খান এবং ওসিয়ারা, এই দুজন মিলে। আনুষঙ্গিক আরও কিছু লোক ওখানে ছিল, যার ওটাই হচ্ছে হত্যাকাণ্ডের সঙ্গে। আমি সর্বোপরি একটা কথা বলতে চাই, বাবা হারুনের কষ্টটা কি আমি জানতাম, আমি এখন পুরোটাই হারিয়ে বুঝতেছি, আমার মাথা থেকে ছাদ নেই। তা আমি এর সুষ্ঠু বিচার চাই। এই যে খুন করছে ইনুস, ওসিয়ার খা, আনসার খা, এই খুনিদের
আমি সঠিক বিচার চাই এবং 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 দৃষ্টান্তমূলক বিচার চাই, যে বিচার দেখে সাধারণ মানুষের উপরে আর যাতে কোনো ভয়ভীতি না থাকে এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এরা তো সঠিক বিচার হয়, এদের ফাঁসি চাই। এদের কঠোর ফাঁসি এই তিনজনের মেন হচ্ছে বিচার, এবং এই ফাঁসির মাধ্যম দিয়ে পুরো জাতি জানে যে আর কোনো হত্যাকাণ্ড না ঘটানো যায়। আমি একজন স্কুল শিক্ষক, আমি স্কুল শিক্ষক হিসেবে আমি একজন মানুষ গড়ার কারিগর। আমি বলতেছি আমার বাবার মৃত্যুর সঠিক বিচার চাই। এই যে হুকুমদাতা, এই যে মদকদাতা, এই যে ইনুস, ওসের খা, আনসার খা, এদের দ্রুত আইনে আওতায় নিয়ে আসে দ্রুত ফাঁসি কার্যকর করে ফাঁসি হয়। আমি এটাই হচ্ছে জাতির কাছে আমার আশা, সরকারের কাছে আমার আশা।